উন্নত চিকিৎসার জন্য আগামীকাল ৭ জানুয়ারি চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্য যাবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে খালেদা জিয়ার সাথে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি কথা জানান। ফখরুল বলেন, সবাইকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করারও নির্দেশনা দেন বিএনপি চেয়ারপারসন। কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া প্রথমে লন্ডন যাবেন, সেখান থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে তার। ইউসুফ আলীর রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাচ্ছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছিল কয়েক মাস ধরে। অবশেষে লন্ডন যাত্রা নিশ্চিত হওয়ায় রোববার রাতে বেগম খালেদা জিয়ার সাথে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে যান বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা। সাক্ষাৎ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশ যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আগামী ৭ তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে। দলকে সুসংগঠিত করতে বেগম খালেদা জিয়ার নির্দেশনা যথাযথভাবে পালন করা হবে বলেও জানান মির্জা ফখরুল। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ু দূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ু দূষণের কবলে। আজ সোমবার সকালে খুব অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে শহরটি। সকাল 8:30টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQER এর তথ্য অনুযায়ী 266 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। একই সময় বিশ্বের দূষিত শহরের তালিকায় 254 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর। 201 থেকে 300 এর মধ্যে থাকা AQI স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এছাড়া 301 থেকে 400 এর মধ্যে থাকা AQI ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার রাত 10:15টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 81 বছর। এর আগে গত 22 ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয় প্রবীর মিত্রকে। অবস্থা আরও খারাপ হলে আইসিইউতে নেওয়া হয় তাকে। ব্লাড লস হয়, প্লাটিলেটও কমে যায়। স্বজনরা জানান, রাতে ফ্রিজার গাড়িতে প্রবীর মিত্রের মরদেহ ধানমন্ডির বাসায় রাখা হয়। পরে আজ জোহরের নামাজের পর এফডিসিতে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। 1969 সালে জল ছবি সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রূপালীর জগতে আসেন প্রবীর মিত্র। সিনেমাটি মুক্তি পায় 1971 সালে। কেরিয়ারের শুরুতে কয়েকটি সিনেমায় নায়ক হিসেবে কাজ করলেও পরে চরিত্রাভিনেতা হিসেবে দর্শকপ্রিয়তা পান তিনি। উত্তরে শীতের তীব্রতা বাড়ায় পুরাতন কাপড়ের দোকানগুলোতে ভিড় বেড়েছে সাধারণ মানুষের। নিম্ন আয়ের পাশাপাশি উচ্চবিত্ত ও মধ্যবিত্তরাও এসব দোকান থেকে গরম কাপড় কিনে শীত নিবারণের চেষ্টা করছে। ব্যবসায়ীরা বলছে, এবারের শীতের তুলনায় বেচা বিক্রি ভালো হলেও কাপড়ের দাম অতীতের চেয়ে বেশি। রংপুর নগরীর শীতবস্ত্রের দোকানগুলোতে দাম বেশি হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের আগ্রহ বাড়ছে ফুটপাতের পুরাতন শীতবস্ত্রের দোকানগুলোতে। রংপুর থেকে প্রতিনিধি মাহমুদুল হাসানের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আবু সাইদ অপু। রংপুর নগরের স্টেশন রোডে ইস্পাহানি ক্যাম্পের সামনে এই কাপড়ের বাজারে মিলছে পুরনো ব্লেজার, জ্যাকেট, সোয়েটার, ট্রাউজার, কম্বল সহ নারীদের নানান শীতের কাপড়। এছাড়াও জেলার পীরগঞ্জ উপজেলার পাওটানাহাটা, মিঠাপুকুর, গঙ্গাচড়া, কাউনিয়া ও নগরীর জামাল মার্কেট, জেলা পরিষদ, জাহাজ কোম্পানির মোড়, পাড়া চত্বর ও সুরভি উদ্যানের সামনে ফুটপাতগুলোতেও জমে উঠেছে পুরাতন কাপড়ের কেনাবেচা। গেল এক সপ্তাহ ধরে রাতে ঘন কুয়াশায় ঢাকা থাকে রংপুর নগরী। শীতের কাপড় কিনতে উচ্চবিত্ত কিংবা মধ্যবিত্ত পরিবার এখন বড় বড় শপিং মলে আসলেও ভরসা এখন নগরীর স্টেশন বাজার ও ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে। যে মার্কেটে যে কাপড়গুলো বেচে তার থেকে এখানে অনেক সস্তা,
আমাদের জন্য এই কাপড়গুলো অনেক ভালো, কিনে অনেক ভত্তা আছে, মানেও যেমন ভালো, দামেও অনেক ভালো। এই জন্য অন্য কোথাও না, এখানেই আসি আমরা। মধ্যবিত্ত মানুষ এখান থেকে মানে কাপড় নিয়ে গিয়ে একদম আমাদের অনেক উপকার হয়, কম দামে পাই, ভালো জিনিস পাই। কাপড়গুলো দেখতে অনেক ভালো লাগতেছে, দামও কম পাচ্ছি। কাপড়গুলো কিনে অনেক ভালো লাগতেছে আমাদের নিজেদেরকে। মার্কেটে কাপড়ের দাম বেশি, মানে ছাওয়া পাওয়া সবারই কিনতে হয়। এখানে মানে একটার পয়সা দিয়ে মার্কেটের এখানে 5-6টা কিনা যায়। আর ব্যবসায়ীরা বলছেন এবারে শীতে বেচাকেনা ভালো হলেও গরম কাপড়ের দাম অতীতের চেয়েও বেশি। কাস্টমারের চাহিদা মাত্র মাল দিতে পারছে না, মালের কোয়ালিটি একটু খারাপ, আগের চেয়ে মালের দামও বেশি, মালের কোয়ালিটিও খারাপ। প্রত্যেকটা মালের মনে করেন যে 2000-3000 টাকা পার গাড়ি বেশি। আমাদের এক একটা মালে মনে করেন যে 20 টাকা 30 টাকা সর্বোচ্চ 50 টাকা লাভ হলে আমরা সেল করি। এখানে মোটামুটি সাশ্রয় ভালোই পায়, আর বেচা কিনা মোটামুটি আছে, আল্লাহ রাখছে ভালোই, খারাপ বলা যাবে না। আল্লাহবাক যেভাবে রাখে কোটি শুকরিয়া। উত্তরে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে বড় বড় মার্কেটের শপিং মলগুলো চেয়ে ফুটপাতের এসব গরম কাপড় কিনতে দোকানগুলোতে ক্রেতাদের ভিড় সহ বাড়বে বেচাকেনা বলে মনে করেন ব্যবসায়ীরা। অবশ্যই দপু, মাই টিভি। দর্শক, ঝিনাইদহের মহেশপুর থেকে শীতের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সারওয়ার হোসেন। যেমনটি জানাচ্ছিলেন, গত দুদিনে ঝিনাইদহের মহেশপুর প্রচণ্ড আসলে ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে বয়োবৃদ্ধ এবং শিশুরা। রাস্তাঘাটে যান চলাচল নেই বললেই চলে। সরকারিভাবে এখনো পর্যন্ত শীত বস্ত্র বিতরণের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। কোনো এনজিও বা কোনো কর্পোরেট প্রতিষ্ঠান এখনো পর্যন্ত শীতে কম্বল বা শীতার্ত মানুষের জন্য কোনো কিছু বিতরণের খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নাই। আমরা হাসপাতালে কথা বলেছি, হাসপাতাল সূত্র আমাদের যেমনটি জানিয়েছেন যে বয়োবৃদ্ধ এবং শিশুরা বিশেষ করে সর্দি কাশি নিয়ে হাসপাতালে আসলে ভর্তি হচ্ছে। আমরা আবহাওয়া অফিসে কথা বলেছি, মৃদু শৈত্যপ্রবাহ চলছে এই অঞ্চলে, আরও বেশ কয়েকদিন আপনার প্রচণ্ড ঠান্ডা পড়বে। এই ছিল মহেশপুর উপজেলার সর্বশেষ শীতের খবর। ফরিদপুরে মাঠের পর মাঠ জুড়ে চলছে পেঁয়াজ রোপণের ধুম। মাঠ তৈরি, বীজতলা থেকে চারা তুলে জমিতে বপন, সেচ সহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। গেল বছর পেঁয়াজের ভালো দাম পাওয়ায় এবছর আবাদের পরিমাণ কিছুটা বেড়েছে। অপরদিকে সরকারি প্রণোদনার বীজ বপন করে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। প্রতিনিধি শফিকুল ইসলাম জনের রিপোর্ট। বিস্তীর্ণ জমিতে চলছে পেঁয়াজ চাষ। দল বেঁধে পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এ যেন পেঁয়াজ চাষের মহোৎসব। দেশের দ্বিতীয় বৃহৎ পেঁয়াজ উৎপাদনকারী জেলা ফরিদপুর। জেলা জুড়ে লাল তীর, এমাস কিং, তাহেরপুরি, বাড়ি একসহ বিভিন্ন জাতের পেঁয়াজ রোপণ করা হয়েছে। তবে সার, কীটনাশক ও মজুরি খরচ বৃদ্ধি পাওয়ায় কিছুটা বিপাকে ফেলেছে কৃষকদের। লিভারের দাম 1000 থেকে 1100 টাকা, কীটনাশক, সার, ওষুধ সবকিছুর দামই বাড়ছে। কিষানের দাম 2টা পর্যন্ত কাজ করে 800 টাকা তাদের বিল দেয়া লাগে। এক মুঠা হালি বেচতেছি 5 টাকা, উঠে নেই খরচ যাইতেছে 60 টাকা। এবছর পেঁয়াজের আবাদ কিছুটা বাড়লেও কৃষকদের অভিযোগ, মৌসুমের শুরুতে সরকারি প্রণোদনার পেঁয়াজ বীজ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। ফলে বাজার থেকে কেনা পেঁয়াজ বীজেই লাভের আশা করছেন তারা। ওই যে দেখা যাইতেছে ওইটা হলো সরকারি বীজ দিছে, ওটা মায়ের কাছে। সরকারি বীজ যে পরিমাণ দিয়েছিল ওইটা হচ্ছে কৃষকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে সরকারি বীজে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ হিসেবে পুনরায় প্রণোদনার পেঁয়াজ বীজ বিতরণের মাধ্যমে এই ক্ষতি পুষিয়ে নেওয়া হয়েছে বলে দাবি জেলার কৃষি অফিসের। প্রণোদনার পেঁয়াজ বীজের সমস্যা হওয়ার পরে আমরা পুনরায় আবার সরকারের পক্ষ থেকে পেঁয়াজ বীজ বিতরণ করেছি। এখন আমাদের পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ বীজতলা রয়েছে। এবছর জেলায় 46,260 হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গেল বছরের তুলনায় 130 হেক্টর বেশি। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। গেল বছর সবজির চড়া দামে ক্রেতারা ছিলেন অসহায়। নতুন বছরের শুরুতে ক্রেতাদের মনে স্বস্তি ফিরলেও চাষি পরিবারের বয়ে যাচ্ছে বিষাদ। লাভজনক ফুলকপি বিক্রি না হওয়ায় মাটির সাথে মিশিয়ে দিতে বাধ্য হচ্ছেন চাষিরা। ফলে ব্যাপক লোকসানের কবলে পড়েছেন মেহেরপুরের শীতকালীন ফুলকপি ও বাঁধাকপি চাষিরা। প্রতিনিধি মাহবুব আলমের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস।
শীতকালে সবজির দর স্বাভাবিকভাবেই গ্রীষ্মকালের চেয়ে কম থাকে, তবে এবারের চিত্র ভিন্ন। ফুলকপি ও বাঁধাকপি বিক্রি করতে পারছেন না চাষিরা। মেহেরপুর সহ সারা দেশে ব্যাপকভাবে কপির আবাদ হওয়ায় বিরূপ প্রভাব পড়েছে বাজার দরে। প্রতি কেজি কপি ক্ষেত থেকে বিক্রি হচ্ছে 2 টাকা থেকে 8 টাকা পর্যন্ত। এই দামে ক্ষেত থেকে কপি তোলার খরচই উঠছে না কৃষকের। যে কপি চাষ করে লাখ লাখ টাকা আয় করেছেন কৃষকেরা, সেই কপি এখন গলার কাটা। অনেক কৃষক তাই কপি কেটে জমির সাথে মিশিয়ে দিচ্ছেন। কারণ বিক্রি হয়েছে না, এই জন্য কি করব, 2 বিঘে ভূমি এরম ভাব হয়েছে। পুরা ভূমি মনে করেন যে চাষ করছে এবং গরু ছাগলে খাওয়ার জন্য মানুষ নিয়ে যাচ্ছে, তাও ফুরাচ্ছে না। চিটাগাংয়ের স্থানীয় মালগুনা উঠে পড়েছে, এই জন্য আমাদের এই বাইরের মালগুনা সেভাবে তারা খাচ্ছে না। বীজ, সার এবং চাষাবাদের অন্যান্য খরচ বৃদ্ধি পেয়েছে। কপি আবাদে বড় ধরনের লোকসান হওয়ায় পরবর্তী ফসল আবাদ পড়েছে হুমকির মুখে। বর্তমান বিক্রি না হওয়ার কারণে এখন মানে ওটার মেয়ে চাষ করি, অন্য আবাদের সিদ্ধান্ত যাচ্ছে আর কি। বিক্রি আর কয়েকদিন পরে করবো মনে করছি, তো আরেকটা জমিতে আবাদ করবো, তো সে সুযোগটাও নাই। সারা দেশে একই সাথে উঠছে ফুলকপি সহ শীতকালীন সবজি। এতে স্বাভাবিকভাবেই দরপতন হয়েছে। তাই একই দিনে সবজি না তুলে পর্যায়ক্রমে সবজি তোলার আহ্বান জানালেন এই কৃষি কর্মকর্তা। এককালীন সবাই উৎপাদন করার কারণে আমাদের সবজি বাজারে সরবরাহ বেড়ে গেছে, যার কারণে হয়তো সময় একটু আমাদের যে চাষিরা যে কাঙ্ক্ষিত যে লাভটা তারা পেতে চায় বা তারা ধরেছিল, মনে করেছিল এই লাভটা পাবো, সেখান থেকে হয়তো কিছুটা তাদের কম হতে পারে। চলতি মৌসুমে মেহেরপুরে ফুলকপি সহ শীতকালীন সবজি রয়েছে 4935 হেক্টর জমিতে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। টাঙ্গাইলের নাগপুর ও দেলদুয়ার উপজেলায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে মৌচাষ। শিক্ষিত বেকারদের কাছে মৌচাষ এখন বেশ জনপ্রিয়। মৌচাষের ফলে একদিকে যেমন দেশের খাঁটি মধুর চাহিদা পূরণ হচ্ছে, অন্যদিকে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। উপজেলার জমিগুলো এখন সরিষা ফুলে সমৃদ্ধ, আর এসব এলাকায় ঘুরে ঘুরে কৃত্রিমভাবে মধু আহরণ করছে মৌচাষিরা। দেশের বিভিন্ন জেলা থেকে আসা মৌচাষিরা এখন মধু আহরণ করতে ব্যস্ত। প্রতিনিধি আনিস খানের তথ্যচিত্রে জুবাইর রহমানের রিপোর্ট। চলছে সরিষার মৌসুম। টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলা জুড়ে সরিষার হলুদ ফুলের সমারোহ। নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় প্রায় 24,200 হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে। সরিষা ক্ষেতের চারপাশে দেখা মিলছে সারি সারি মৌবাক্স। মৌচাষীদের বাক্সে পালিত মৌমাছি সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে মৌবাক্সে জমা করছে। মৌচাষীরা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মধু সংগ্রহ করে বিক্রি করছেন। মৌচাষের মাধ্যমে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন, একই সাথে দূর হচ্ছে বেকারত্ব। মৌমাছি দিয়ে আমরা সংসার চালাই, এগুলোই আমরা করি, আর এগুলো থেকে আমার সংসার বাঁচে। এবার মৌসুমে যে মনে হয় যেন আর কি ভালো হয়, মধু আর কি ভালো হবে। তাই যদি আবহাওয়া ভালো থাকে তাহলে মধু আর কি ভালো হবে আর কি। নাগরপুর ও দেলদুয়ার উপজেলাতে প্রতি বছর ব্যাপক হারে সরিষার আবাদ হয়। সরিষা ফুলের মধু খাঁটি এবং মানের দিক থেকেও উন্নত হওয়ায় এ মৌসুমে মধুর চাহিদাও বেশি থাকে। যখন সরিষার মৌসুম আসে তখন আমরা সরিষার মাঠ আশেপাশে আমরা মৌবাক্স স্থাপন করি এবং এটা 10 থেকে 15 দিন পরে আমরা এটা মধু কালেকশন করতে পারি। চলতি মৌসুমে 1400 মেট্রিক টন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। চাষিদের দেয়া হচ্ছে সব ধরনের সহায়তা। পুরো মৌসুমটা বক্স বসিয়ে রাখতে পারে এবং নিরাপদে মধু সংগ্রহ করে সেটা বাজারজাত করতে পারে, সেই বিষয়টা আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় মনিটরিং এবং তাদের সার্বিক সহযোগিতা করে থাকি। সরকারি এবং বেসরকারি সহায়তায় স্থানীয় চাষিদের মৌচাষে আরও প্রশিক্ষণ দেয়া গেলে উপজেলা হয়ে উঠবে আরেকটি সম্ভাবনাময় অর্থনৈতিক খাত, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। এবার গ্রাম বাংলার খবর। বরিশালের গৌরনদী উপজেলার খানজাপুর ইউনিয়নের ইল্লা বাসস্ট্যান্ড থেকে তুলাতলা সড়কের ব্রহ্মণগাঁও আরসিসি গার্ডার সেতু ও অ্যাপ্রোচ সড়কের নির্মাণ কাজ শুরুর 3 বছরেরও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে 23 মিটারের এই সেতুটি পার হতে এলাকাবাসী ও পথচারীরা বিকল্প রাস্তায় পাড়ি দিতে হয় প্রায় 5 কিলোমিটার পথ। সম্প্রতি উপজেলা প্রশাসন ব্রিজের 2 পাশে মাটি দিলেও জনসাধারণের চলাচলে ভোগান্তি লাঘব হয়নি। মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস।
আইপিআরপি প্রকল্পের আওতাধীন বরিশালের গরুনদী উপজেলার ইল্লা বাস স্ট্যান্ড থেকে তুলাতলা সড়কের ব্রাহ্মণগাঁও খালের উপর 23 মিটার দৈর্ঘ্যের আরসিসি বর্ডার সেতু নির্মাণের জন্য 2021 সালের 11 এপ্রিল মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। তবে 2,73,51,199 টাকার এই সেতুটি নির্মাণ কাজ কার্যাদেশের 3 বছরের অধিক সময়ও চলতি বছরের শেষ দিকে এসে শেষ হয়নি। এখনো আমাদের ব্রিজে কোনো কাজ হয় নাই, এখনো আমার যাইতে চলাফেরা করতে আমাদের খুবই কষ্ট হয়। আমাদের 5 কিলোমিটার ঘুরে তারপরে আমাদের মেইন রোডে উঠতে হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানে সেতুটির কয়েক দফা সময় বৃদ্ধি করে নির্মাণ কাজের জন্য 70 ভাগ কাজ শেষ করে দীর্ঘদিন কাজ বন্ধ রাখে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে 3 বছরের বেশি সময় পর সেতুটির কাজ তড়িঘড়ি করে সম্পন্ন করতে চলতি বছরের ডিসেম্বরে আবার কাজ শুরু করা হয়। আর বিকল্প সড়কের বাইপাস সড়কটির মাটি ভেকু মেশিন দিয়ে অ্যাপ্রোচ সড়কের কাজে লাগাচ্ছে ঠিকাদার। তাই ব্রিজ মেকে 3 বছর ধরে হারাইতেছে, এই ধরে এই নাই, এই আবার আহে একদম করে আবার যায় যাইয়া। এখান থেকে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে, কিন্তু যে বাইপাস রাস্তা ছিল ওই রোডটা অনেকে ভাঙা ছিল এবং ব্রিজটাও খুব ভাঙা ছিল। এতে করে গত এক সপ্তাহ ধরে বাইপাস সড়ক না থাকায় যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সহ এলাকাবাসী। এখানে মাটি ভরাট করার পরও এখানে বৃষ্টি যখন নামবে তখন আরো ভোগান্তি বাড়বে। এই কোনা গাছে ডাইবিয়া যাওয়ার পরে গাড়ি ভাঙছে, আমার 11,000 টাকা লাগছে গাড়িটা ঠিক করতে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দিলেন এই প্রকল্প পরিচালক। এই প্রকল্পে জুনে কোনো টাকা পাই নাই আমরা, জুনে বিল দাখিল করা, বুঝতে পারছেন ব্যাপারটা। বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের কালার করে ডাইভার্ট করে, ওটা আপনার 2 দিনের মধ্যে শেষ কাহিনী। আপনারা গাড়ি নিয়ে ওটির উপরে যাইবেন, টেনশন করেন না। তবে কাজ শেষ করতে এই দীর্ঘ সময়ের ব্যাপারে প্রশ্ন করা হলে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যার সঙ্গে জড়িত থাকার বিশ্ববিদ্যালয়ে 71 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্র সংসদ নির্বাচনের আগে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নির্বাচন হবে না বলে জানানো হয়েছে। 109তম সিন্ডিকেট সভা শেষে রবিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলী। উপাচার্য আরও জানান 2 সেমিস্টারের জন্য 33 জন শিক্ষার্থী এবং 1 সেমিস্টারের জন্য 23 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা কমিটি সাবেক 15 শিক্ষার্থীর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবে। আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শ্রীপুর এলাকায় আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক গফুর মিয়ার সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডক্টর দেওয়ান সালাউদ্দিন, ঢাকা জেলা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী, আব্দুস তোফান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 60 লক্ষ নেতাকর্মী, শুধুমাত্র বিএনপির 60 লক্ষ নেতাকর্মীকে নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। 71-এর যুদ্ধ যারা ভুলে যেতে চায়, যারা মনে করে 71-এর যুদ্ধ কোনো যুদ্ধ নয়, এই 24-এর আন্দোলনে সবচেয়ে সেরা যুদ্ধ এবং আমরাই বীর হয়ে গেলাম, আপনাদেরকে বলতে চাই 71-এ মহান স্বাধীনতা যুদ্ধে একটি মানচিত্র পূর্ণ প্রতিষ্ঠা হয়েছে, পরিবর্তন হয়েছে। বিএনপিতে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীদেরকে দলের মধ্যে কোনো জায়গা দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। গতকাল টাঙ্গাইলের ধনবাড়ির পৌরসভার কয়াপাড়া এলাকায় ওয়ার্ড বিএনপির এক সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে 3 জন হ্যাকারকে আটক করেছে সেনাবাহিনী। উপজেলার তালুকানুপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, ল্যাপটপ, নগদ টাকা ও গাঁজা সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন আনারুল ইসলাম, রায়হান সরকার বুলু, রায়হান সরকার। তাদেরকে গোবিন্দগঞ্জ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে। দিনাজপুরের ফুলবাড়িতে নতুন আলু সহ শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করায় ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে এসেছে সবজির দাম। পাইকারি বাজারে প্রতি কেজি আলু 30 টাকা, ফুলকপি ও পাতাকপি
5 টাকা দামে বিক্রি হচ্ছে। সকল প্রকার শীতকালীন সবজির দাম কমেছে। উপজেলা 1750 হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হয়েছে বলে জানান কৃষি অফিসার রুম্মান আক্তার। নাটোরের সিংড়ার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন রুবেল ও নাদিম। তারা বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আফতাবনগর খেরানি পাড়ার বাসিন্দা। রবিবার নাটোর বগুড়া মহাসড়কের নিঘগইন পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় শামসুদ্দিন নামের অপর একজন আহত হন। টাঙ্গাইলের ঘাটাইলে দ্রুতগতির বিনিময় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম নামে এক কলেজ ছাত্র নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার ডিকর ইউনিয়নের 18 দানা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বন্ধু মোটরসাইকেল আরোহী শাহিনুর গুরুতর আহত হয়। ঘাটাইল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সিলেট তামাবিল মহাসড়কের 2 নং লক্ষ্মীপুর গ্রাম সংলগ্ন এলাকা হতে রক্তাক্ত অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম সালাউদ্দিন। গতকাল স্থানীয় এক ব্যক্তি মহাসড়কের পাশে সালাউদ্দিনের দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। জয়ন্তাপুর মডেল থানার খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। মুন্সিগঞ্জের শ্রীনগরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খান ও তার চাচাতো ভাই রেজানুর খান রতনের বাড়িতে ডাকাতির খবর পাওয়া গেছে। রবিবার এই ডাকাতি হয় বলে অভিযোগ পাওয়া গেছে। সেলিম খানের বড় বোন জানান, বাড়ির দরজা ভেঙে হাত পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতেরা। তাদের সঙ্গে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ছিল। এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার শামসুল আলম সরকার। মেহেরপুরের গাংনীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদ্দাম হোসেন। এ সময় উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। প্রায় 15 বছর পর দেশে ফিরে দলীয় নেতাকর্মীদের ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন আমেরিকার নিউ জার্সি বিএনপির প্রধান উপদেষ্টা আলাউর রহমান খন্দকার। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে তাকে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ানের অপসারণ দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারকলিপি দিয়েছে রাজশাহী প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা। রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তারের কাছে এই স্মারকলিপি প্রদান করেন গণমাধ্যম কর্মীরা। রাজশাহীতে কর্মরত 29 গণমাধ্যম কর্মী স্বাক্ষরিত এই স্মারকলিপিতে দাবি করা হয়েছে, রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দিনে দুপুরে অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি, ফুটপাত দখল, কিশোর গ্যাংয়ের দৌরত্ব বৃদ্ধি পেয়েছে। গাজীপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও ব্যবসার সাথে জড়িত চট্টগ্রাম জেলার আদিবাসীদের নিয়ে প্রতিষ্ঠিত সংগঠন বৃহত্তর চট্টগ্রাম সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আলী নওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন নজরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন আজীবন সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফখরুল ইসলাম, আহম কামরুজ্জামান চৌধুরী, জাহেদ হোসেন, জগলুল আলম, বোরহান উদ্দিন, পিকলু বড়ুয়া। সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সমিতির কার্যনির্বাহী পরিষদ 2025-26 গঠন সেলিম হোসেনকে চেয়ারম্যান ও আবু রেতওয়ান ও আবুল খায়েরকে সদস্য করে 3 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
যশোরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার যশোর কার্যালয়ে ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় সমাবেশের ফেস্টুন বেলুন উড়িয়ে উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ২৯ আনসার ব্যাটালিয়নের পরিচালক তরফদার আলমগীর হোসেন। এ সময় যশোর জেলা কমান্ড্যান্ট আল আমিন, সার্কেল অ্যাডজুট্যান্ট মহব্বত আলী মোড়ল সহ আনসার ও ভিডিপি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজবাড়ীতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলার কালুখালী উপজেলার সাদারচর এলাকায় সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের আয়োজনে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনা সদস্যগণের অবস্থানের জন্য প্রশাসনিক ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রংপুরের পীরগঞ্জে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া যুব পরিষদ ও পাঠাগারের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার মাই টিভির রংপুর প্রতিনিধি ও স্বপ্নচূড়া যুব পরিষদ ও পাঠাগারের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস পরাক। বিশেষ অতিথি ছিলেন শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী, মাওলানা হায়দার আলী সহ আরো অনেকে। নরসিংদীর বেলাব উপজেলার লাখপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মরহুম মনজুরুল হোসেন ভুইয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ছাত্র সংসদের সভাপতি এস.এম. শৈবাল হোসেনের সভাপতিত্বে প্রাক্তন ছাত্র সংসদের আয়োজনে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় সভাপতি আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মতিউর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসরিন সুলতানা।